শেখার নতুন ঠিকানা। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। পড়াশোনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। তো নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশের বইয়ে আমরা প্রথম ক্লাসে আজকে আলোচনা করব আহ, ভাষা ও বাংলা ভাষা নিয়ে। তো ভাষা ও বাংলা ভাষা প্রথম যে অংশটি এখানে দেয়া আছে ভাষা। তো ভাষা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে বলা আছে গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক, এই অঙ্গ বা প্রত্যঙ্গ দিয়ে নানা রকম ধ্বনি তৈরি হয়। আচ্ছা, এখানে এই জিনিসটি বুঝতে হলে আমাদের আরেকটু ভালোভাবে গভীরে যেতে হবে। সেজন্য আমরা এই অংশটা একটু দেখার চেষ্টা করি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাকযন্ত্র। ইংরেজিতে বলা হয় স্পিচ অর্গান। আচ্ছা, তো এই বাকযন্ত্র আসলে কি করে? বাকযন্ত্র এর সাহায্যে ধ্বনি তৈরি হয়। এর সাহায্যে ধ্বনি তৈরি হয়। কিভাবে ধ্বনি তৈরি হয় সেটা একটু দেখার চেষ্টা করি এখন। এখানে এই যে আমরা ফুসফুস দেখতে পাচ্ছি, এই যে অংশ দুটা, লাংস আমরা যেটাকে বলি, ফুসফুস থেকে বাতাস তাড়িত হয়, বাতাস আসে, বাতাস বেরোচ্ছে। এই বাতাস গিয়ে এই যে এখানে আমরা শ্বাসনালী দেখতে পাচ্ছি, আমাদের এই যে শ্বাসনালী, বাতাস শ্বাসনালী দিয়ে উঠে এই যে আমাদের এখানে স্বরযন্ত্র একটা অংশ আছে। ঠিক আমরা এখানে খেয়াল করলে দেখতে পারবো যে আমাদের গলায় এখানে একটা অংশ উঁচু থাকে। ঠিক এটাই হচ্ছে এই স্বরযন্ত্র। তো এখানে এই স্বরযন্ত্রের এখানে ভোকাল ট্র্যাক্ট থাকে। ভোকাল ট্র্যাক্ট এর ভেতরে ভোকাল কর্ডস থাকে। তো বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে আমাদের বাতাস যখন এখানে আসে, ভোকাল ট্র্যাক এখানে আসে, তখন ভোকাল কর্ডস বা ভোকাল ফোর্স এই অংশটা বলে দেয় যে আমাদের কণ্ঠ মোটা হবে নাকি চিকন হবে। হ্যাঁ, যেমন শিশু, চাইল্ড এবং উইমেন, তাদের কণ্ঠ তুলনামূলকভাবে চিকন হয় পুরুষ মানুষের থেকে। তো পুরুষ মানুষের কণ্ঠ তুলনামূলক মোটা হয়। তো এইগুলোর কারণ কিন্তু হচ্ছে এই যে বাতাস যখন ষড়যন্ত্রে ভোকাল ট্র্যাক্টে আসে, ঠিক তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে আসলে। এর মেইন রিজনটা হচ্ছে ভোকাল কর্ডস বা ভোকাল ফোল্ডস। ভোকাল কর্ডস বা ভোকাল ফোল্ডস এর যে অবস্থান থাকে, এটার কারণে কিন্তু কণ্ঠ মোটা বা চিকন হয়। যাই হোক, তো ফুসফুস থেকে বাতাস শ্বাসনালীর মধ্য দিয়ে এখানে আসলো। এখন স্বরযন্ত্র যখন পার হলো, ভোকাল ট্র্যাক থেকে যখন বাতাসটা আসে, এখানে কোথায় যাবে? এখানে এসে বেরিয়ে যাবে, কখনো ঠোঁটে লাগবে, কখনো কি আমাদের দাঁতে লাগবে, কখনো নাক দিয়ে বেরোবে। জিভ হচ্ছে এই বাকযন্ত্রের মধ্যে মোস্ট অ্যাক্টিভ অর্গান, সব থেকে অ্যাক্টিভ। হ্যাঁ, মোস্ট অ্যাক্টিভ হচ্ছে জিভ। কারণ কি, খেয়াল করে দেখুন, আমরা যখন কথা বলি, আমাদের মুখের ভেতরে বাকযন্ত্রের মধ্যে কোন অঙ্গটা সব থেকে বেশি মুভ করে, নড়াচড়া করে? অবশ্যই জিভ। একটু কথা বলার সময় খেয়াল করবেন, দেখবেন দাঁত এ তো স্থির আছে, প্যাসিভ। হ্যাঁ, তারপর হচ্ছে নাক, এটাও তো স্থির, প্যাসিভ। বাট সব থেকে একটি বেশি নড়াচড়া করছে জিভ। আচ্ছা, আবার বাতাস কখনো কখনো আমাদের নাক দিয়ে বেরোতে পারে, যেটাকে আমরা নাসিক্য ধ্বনি বলি, কখনো দাঁতে লাগতে পারে, আমরা দন্ত ধ্বনি বলি, কখনো আমাদের দুই ঠোঁট একসাথে লাগতে পারে বা ঠোঁটে গিয়ে ধাক্কা লাগতে পারে, সেটাকে আমরা ওষ্ঠ ধ্বনি বলি। হ্যাঁ, কখনো আমাদের তালুতে লাগতে পারে, আমরা সেটাকে তালব্য ধ্বনি বলি। এভাবেই কিন্তু আসলে ধ্বনি তৈরি হয়। আচ্ছা, এখন এখান থেকে এক ধরনের প্রশ্ন আসে যে কোনটি বাকযন্ত্রের অংশ নয়। তো এই যে আমরা প্রসেসটা দেখলাম, ফুসফুস থেকে বাতাস বেরিয়ে কিভাবে নাক, নাসারন্ধ্র কিংবা মুখ মুখ বিবরের ভিতর দিয়ে বেরোচ্ছে, তো এখানে কিন্তু কানের কোনো সম্পর্ক নেই। তো বাতাস কি কখনো কান দিয়ে বেরোয়? কখনো বেরোয় না। তার মানে কান কিন্তু আমাদের আহ এই বাকযন্ত্রের অঙ্গ না। তো এইরকম এখানে যে অঙ্গগুলো আছে আসলে এগুলোর বাইরে
যা আছে সবই হচ্ছে আমাদের বাকযন্ত্রের বাইরে। ওকে, তাহলে আমরা ধ্বনি কিভাবে তৈরি হয় সেটা দেখলাম। এখন তাহলে আমরা আবারও আমাদের প্রথম অংশে ফিরে যাই। তো আমরা এখানে ছিলাম। তাহলে আমরা দেখলাম কিভাবে আসলে ধ্বনি তৈরি হয়। নেক্সট আমরা দেখি, তাহলে আমরা ধ্বনি পেলাম, কিভাবে তৈরি হয় সেটা আমরা জানলাম। এখন দেখি, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। তার মানে ধ্বনি থেকে আমরা পাচ্ছি শব্দ। কিভাবে শব্দ তৈরি হয় আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন ক একটা ধ্বনি, ল একটা ধ্বনি, ম একটা ধ্বনি। এখানে তিনটা ধ্বনি। এই তিনটা ধ্বনিকে যদি একসাথে জুড়ে দেই তাহলে আমরা পাবো কলম। এখানে এটাই বলছে যে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। সো ক, ল, ম তিনটা ধ্বনি আমরা জুড়ে দিলাম, একটা শব্দ পেয়ে গেলাম কলম। ওকে, তারপর বলা হয়েছে শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। তাহলে শব্দের পরের অংশটা আমরা পেলাম বাক্য। অর্থাৎ যেমন কলম একটা শব্দ, এরকম যদি কয়েকটা শব্দ আমরা একসাথে করি, যেমন আমার একটি কলম আছে, যদি বলি যে আমার একটি কলম আছে, তো এখানে আমার একটা শব্দ, একটি শব্দ, কলম আছে, সবগুলোই কিন্তু আলাদা আলাদা শব্দ। তার মানে শব্দের গুচ্ছ দিয়ে আমরা একটা বাক্য গঠন করলাম। আমার একটি কলম আছে, এটা একটা বাক্য। তারপর অংশটা আমরা দেখি, বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। খুব স্বাভাবিক, আমাদের যত চিন্তা ভাবনা, থটস, ফিলিংস, মনের যত ইচ্ছা আমরা কিন্তু আদান প্রদান করি একজন আরেকজনের সাথে কি দিয়ে? বাক্য দিয়ে। তো বাক্য না বললে কিন্তু আমরা পরিপূর্ণভাবে মনের ভাব আদান প্রদান করতে পারবো না। মনের ভাব এই যে আমরা আদান প্রদান করছি বাক্য দিয়ে, অনেকগুলো বাক্যের সমষ্টি নিয়েই আসলে তৈরি হয় ভাষা। অর্থাৎ বাক্যের পর আমরা পাচ্ছি ভাষা। তার মানে আমাদের সিকোয়েন্সটা কি দাঁড়াচ্ছে? প্রথমে আমরা পেলাম ধ্বনি, অনেকগুলো ধ্বনি নিয়ে তৈরি হচ্ছে শব্দ, শব্দ থেকে তৈরি হচ্ছে বাক্য, বাক্য থেকে আলটিমেটলি আমরা পাচ্ছি ভাষা। এই যে ভাষা, তার মানে কোন জায়গা থেকে আসছে, একক কি, একদম ক্ষুদ্রতম একক যদি বলি আমরা, একদম রুটে চলে আসলে আমরা পাচ্ছি ধ্বনি। এ কারণেই কিন্তু বলা হয় ভাষার ক্ষুদ্রতম একক বা মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি। তার মানে এই যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ওকে, এরপর আমরা দেখার চেষ্টা করি কি বলা আছে। ভাষা একদিকে মুখে বলার ও অন্যদিকে কানে শোনার বিষয়। আচ্ছা, এই যে আমি কথা বলছি, মুখ দিয়ে বলছি ভাষা, অন্যদিকে কানে শোনার বিষয়। আপনারা যারা শ্রোতা রয়েছেন বা যারা শুনছেন, শিক্ষার্থী রয়েছেন, আপনারা কিন্তু কান দিয়ে শুনছেন, so এটাও ভাষা। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। ওকে, এখন আমরা দুটো জিনিস দেখার চেষ্টা করব। আহ, যারা আসলে দৃষ্টি প্রতিবন্ধী, মানে ব্লাইন্ড, চোখে দেখেন না, তারা কিভাবে ব্যবহার করে, তো তাদের জন্য আহ, উঁচু নিচু করে, উঁচু নিচু করে এক ধরনের সিস্টেম তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় ব্রেইল সিস্টেম। এটা হচ্ছে একটা ট্যাকটিক সিস্টেম। যারা ব্লাইন্ড তাদের জন্য কিন্তু ট্যাকটিক সিস্টেম তৈরি করা হয়েছে এবং তারা হাত দিয়ে অনুভব করে, তারা তো চোখে দেখতে পারে না, তো তারা এইভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে অনুভব করে করে তারা বুঝতে পারে। আবার যারা কথা বলতে পারে না, বাক যে মানে শক্তিহীন যারা, তো তাদের জন্য আবার ইশারা ভাষা অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা এটা দেখি অনেক সময় যখন আমরা টিভিতে নিউজ, মানে যখন সংবাদপত্র পড়া হয়, তো তখন যেটা হয় আমরা দেখবো টিভির এক কর্নারে একদম সাইডে কেউ একজন এরকম ইশারা করে বোঝাচ্ছে। এটা হচ্ছে ইশারা ভাষা, সাইন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপর আমরা দেখি জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে থাকে, খুব স্বাভাবিক। জনগোষ্ঠী ভেদে আমাদের বাঙালি জনগোষ্ঠীর ভাষার বৈশিষ্ট্য আর ইংরেজদের ভাষার বৈশিষ্ট্য কিন্তু সেম হবে না। যেমন খুব সহজ একটা উদাহরণ দিই, আমাদের বাংলায় একটা ভাষার বৈশিষ্ট্য যদি বলি, আহ, আমরা বাক্যের প্যাটার্ন কি ব্যবহার করি, আমরা বাংলায় ব্যবহার করি, একটু দেখার চেষ্টা করি আমরা।
বাংলায় বাংলায় আমরা কি দেখি? বাংলায় আমরা দেখি আমি বই পড়ি, এটি হচ্ছে আমার সাবজেক্ট বা কর্তা, বই হচ্ছে কর্ম বা অবজেক্ট, পড়ি হচ্ছে আমার ভার্ব বা ক্রিয়া। ওকে, ইংরেজিতে আমরা কি দেখি? ইংরেজিতে আমরা দেখি আই রিড বুক। তো আই হচ্ছে সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, বুক হচ্ছে অবজেক্ট। তাহলে বাংলায় আগে হয় সাবজেক্ট, সব থেকে কমন যে প্যাটার্ন, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। কিন্তু ইংরেজিতে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এই যে ভাষা ভেদে বা এক এক জনগোষ্ঠীতে এক এক রকমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই ভাষায়। ঠিক আছে, এটি এখানে বলা হয়েছে। এরপর বলা হয়েছে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। আসলে কয়েক হাজার বলতে আমরা যদি স্পেসিফিক করে বলি, পৃথিবীতে এখন ৭,১৯৩টি ভাষা রয়েছে। এর সূত্র হচ্ছে আমাদের এথনোলগ। ওকে, সো পৃথিবীতে এখন ৭,১৯৩টি ভাষার অস্তিত্ব রয়েছে, যদিও অনেক ভাষা কিন্তু ডেঞ্জারাস পজিশনে রয়েছে, হ্যাঁ, এন্ডেঞ্জার্ড অবস্থায় রয়েছে। আচ্ছা, এবং কমছে কিন্তু দিন দিন ভাষার পরিমাণ। এরপর আমরা দেখি যে আসলে এই যে ৭,১৯৩টি ভাষা রয়েছে, এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভাষা বা কিছু কমন ভাষা আমরা যদি দেখি, আহ চীনা ভাষা, মানে চাইনিজ, চীন দেশের, ইংরেজি, এটা আমরা জানি, হিন্দি, হিস্পানি বলতে মূলত কি বোঝায়? হিস্পানি বলতে যেটা আর কি আমরা স্প্যানিশ বুঝি, স্প্যানিশ সেটাই। আরবি, বাংলা, পর্তুগালের ভাষা, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, ফ্রেঞ্চের ভাষা, তামিল, ইন্ডিয়ার তামিলনাড়ু, তুর্কি, উর্দু, ফার্সি, ইরানের ভাষা। তো এই হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষার এখানে নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা প্রথম অংশে ভাষা সম্পর্কে জানলাম, পরবর্তী অংশে আমরা বাংলা ভাষা সম্পর্কে জানবো।